সুপ্রিয় দর্শক, ডাকসু গোসিপে আপনাদের স্বাগতম। আজ আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্র পরিবহন সম্পাদক পদপ্রার্থী রাফিজ খান। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রশ্নে চলে যাই। ছাত্র পরিবহন সম্পাদক এই পোস্টটাকে কেন বেছে নেয় ডাকসুতে? আচ্ছা, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন কারণ আপনি দেখবেন যে ডাকসু কেন্দ্রিক যত সব আলোচনা হচ্ছে, বিভিন্ন সম্পাদক বা ভিপি, জিএস, এজিএস নিয়ে কথা হচ্ছে। কিন্তু এই পোস্টটা নিয়ে কিন্তু তত বেশি কথা হচ্ছে না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে যে আমি মোহাম্মদ রাফিজ খান, আ গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেজর সমস্যার মধ্যে হচ্ছে পরিবহনটা হচ্ছে অন্যতম সমস্যা। আপনি দেখবেন সেটা আবাসিক বা অনাবাসিক বলে কথা না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে যে যানবাহন সেটা নিয়ে কোনো সুশৃঙ্খল কোনো পদক্ষেপ নেই, কোনো নীতিমালা নেই। যখন যা মন চাচ্ছে তা হচ্ছে এবং এত বেশি নয়েজ হচ্ছে এটা এক। এবং এছাড়াও অনাবাসিক যে শিক্ষার্থীরা যাদেরকে আমরা হলে জায়গা দিতে পারছি না আবাসন সংকটের জন্য, যারা হচ্ছে বাসা থেকে বা অন্য কোনো জায়গা থেকে এসে হচ্ছে ক্লাস করছে, তাদেরকে কিন্তু একটা অর্ধেকেরও বেশি সংখ্যক হওয়ার পরেও তাদেরকে কিন্তু আমরা সেই পরিবহন যেই ব্যবস্থাটা সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন যে তাদের যে জন্য যেই যানবাহনগুলো দেওয়া হচ্ছে সেটা একদমই মানহীন, অনেক সময় ফিটনেসবিহীন, অনেক সময় ঝুঁকিপূর্ণ এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তারা হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যাচ্ছে, আসছে, গরমে কষ্ট করছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার নিজের জায়গা থেকে আমি যেহেতু একটি বাস রুটকে প্রতিনিধিত্ব করতাম, সেই বাস রুটের প্রেসিডেন্ট হিসেবে ছিলাম। আমার কাছে মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো আমি অনেক কিছু নিলাম, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি কি দিতে পারি? যেহেতু আমার এই ফিল্ডে জানাশোনা আছে, অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আসন্ন যে নির্বাচন, ডাকসু নির্বাচন, সেখানে পরিবহন সম্পাদক হিসেবে নিজেকে প্রার্থী ঘোষণা করেছি এবং আগামীতেও আমি মনে করি যে এখানে নির্বাচিত হলে আমি খুব ভালোভাবে কাজ করতে পারবো। আপনি তো আসলে কোন সংগঠনের সঙ্গে যুক্ত না। একদমই নয়। এই সংগঠনের সঙ্গে যুক্ত না থেকেই আসলে ডাকসু নির্বাচন করার যে পরিকল্পনা আপনার মাথায় আসলো, এটা আসলে কেন? আমি সাংবাদিক সহ সবাইকে বলব যে এখানে আমাদের হয়তো একটু দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। ডাকসু যাতে সবার। ডাকসু প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার, সেটা ভোট দেওয়া হোক বা প্রার্থী হওয়া হোক। এখানে ছাত্র সংগঠন হওয়ার তো কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই। হ্যাঁ, ছাত্র সংগঠন হলে আপনার অনেক রাজনৈতিক সচেতনতা হলো তৈরি হয়। কিন্তু আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী রাজনৈতিক সচেতন। প্রত্যেকটা শিক্ষার্থী যেমন যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারবে ডাকসুতে, একই সাথে প্রত্যেকটা শিক্ষার্থী একজন যোগ্য প্রার্থী হতে পারবে। সেই চিন্তা থেকেই কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এর বাইরে থেকে আমি নির্বাচন করছি এবং আমি আহ্বান জানাবো বাকিদেরকেও নির্বাচন করার জন্য। মাঠে একটা জিনিস একটা কথা আছে যে আসলে কোনো একটা সংগঠন বা কোনো একটা প্যানেলের সঙ্গে আসলে তার ভোট পাওয়া বা বের হয়ে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। সে জায়গাটায় আসলে আপনি কিভাবে ভাবছেন? প্যানেলও তো আমরা আসতে পারি। প্যানেল হওয়া একটা বিষয়। প্যানেল মানে কি? প্যানেল মানে হচ্ছে সম আদর্শ বা হচ্ছে একই ভাবাপন্ন মানুষরা একসাথে হবে। সেটার সময় তো শেষ হয়ে যায়নি। আমরা হয়তো বিভিন্নভাবে প্যানেল করতে পারি। কিন্তু আপনি যেটা বলছেন যখন একটা ছাত্র সংগঠন যখন একটা প্যানেল করে, তখন সেই প্যানেলটার কিন্তু চিন্তাভাবনা বা কার্যক্রম কিন্তু তাদের ওই ছাত্র সংগঠনের নীতি, আদর্শ বা কনস্টিটিউশন এর মধ্যে বাধা পেয়ে যায়। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে প্যানেল হতে পারে। স্বতন্ত্র প্যানেলগুলোর স্কোপ আরো বেশি থাকবে এবং সেটা অন্যান্য ছাত্র সংগঠনের তুলনায় স্বতন্ত্র ছাত্র সংগঠনগুলো আরো ভালো করতে পারবে এবং তাদের কাজের পরিসরও আরো বাড়বে এবং সেক্ষেত্রে ওই কেন্দ্রিক একটা চিন্তা থাকতে পারে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪০,০০০ শিক্ষার্থী ভোট দিবে। তাদের কাছে রিচ করার ক্ষেত্রে দলবদ্ধভাবে কাজ তো করা যেতেই পারে। ভাই, আপনি তো কোন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত না, সাধারণ শিক্ষার্থী। আর সাধারণ শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসের যে বর্তমান বিরাজমান যে রাজনৈতিক অবস্থা আছে, এই অবস্থা ডাকসুর জন্য আসলে কতটুকু উপযোগী বা কিরকম দেখছেন আপনি? আসলে এই প্রশ্নটা করা আমাদের উচিত হবে না। কেন উচিত হবে না? আপনার বুঝতে হবে যে ডাকসুটা কিন্তু একটা বছরব্যাপী মানে প্রতি বছরই হওয়ার কথা। সেক্ষেত্রে জুলাইয়ের ১ বছর পার হয়ে যাওয়ার পরও আমরা কিন্তু ডাকসু করতে পারিনি। সুতরাং এই প্রশ্নটা আমরা যতবার করব ততবারই কিন্তু আমরা পিছিয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে সংকট থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে বিভিন্ন মতানৈক্য থাকবে। আমার মনে হয় সেগুলোকে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নিয়েই কিন্তু আমাদের ডাকসুকে এগিয়ে যেতে হবে। সুতরাং ডাকসুর যে আমেজ তৈরি হয়েছে বর্তমানে আমার মনে হয় এটা চালু রাখা উচিত এবং ডাকসুর যে তফসিল ঘোষণা হয়েছে সেই তফসিলের তারিখ ওয়াইজ মেইনটেইন করে ঠিক সেপ্টেম্বরের ৯ তারিখে এই ডাকসুটা হয়ে যাওয়া উচিত এবং শিক্ষার্থীরা আনন্দপূর্ণভাবে হচ্ছে ডাকসুতে অংশগ্রহণ করুক। যার ভোটার হতে যারা ভোটার তারা ভোট দিবে, যারা প্রার্থী তারা প্রার্থিত হবে। এরপর ৯ তারিখের পর একটা রেজাল্ট আসবে। সেই অনুযায়ী হচ্ছে আমরা প্রতিনিধি বাছাই হবে। যারা জিততে পারবে তারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে। যারা জিততে পারবে না তারা ক্লাসরুমে ফিরে যাবে। তারা হচ্ছে সাধারণ জীবনযাপনে ফিরে যাবে। ডাকসু নিয়ে আমরা যত ঝুলিয়ে রাখবো তত কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসর কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যারা প্রার্থী তাদের একাডেমিক লাইফ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ডাকসুর যে আমেজটা তৈরি হয়েছে আমরা সকল কিছুর ঊর্ধ্বে যেয়ে সেই আমেজটা বজায় রাখি। ছাত্র সংগঠন এবং অরাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই মিলে আসলে ডাকসুটা করি। আশা করি এতে ঢাকা বিশ্ববিদ্যালয় লাভবান হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাভবান হবে।
রাফিজ খান আসলে কোন দিকে যাচ্ছে? কোন ছাত্র সংগঠনের সঙ্গে নাকি স্বতন্ত্র কোন প্যানেলকে বাছাই করবে? দেখেন, আমার যেই পার্সোনাল যেই জায়গাটা আমি সাংবাদিকতা করেছি দীর্ঘদিন আপনি জানেন এবং একই সাথে আমি অ্যাক্টিভিজম করেছি। একটা এনজিওর সাথে জড়িত আছি নন প্রফিট ভলান্টিয়ারি অর্গানাইজেশন এর সাথে। সেই জায়গা থেকে আমার আপাতত যা মনে হচ্ছে যে আমি হচ্ছে কোনো ছাত্র সংগঠনের কাছে আ ছাত্র সংগঠনের প্যানেলে না যেয়ে আমি যদি কোনো স্বতন্ত্র বা একদম ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে নির্বাচন করি, সেক্ষেত্রে হয়তো আমি সকলের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা পাবো। আমার কাজের পরিসরটাও বড় হবে এবং আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো। সেই হিসেবে আপাতত আমি একা প্রচারণা করছি এবং ভবিষ্যতে যদি আমি এরকম দেখতে পাই যে একটা সুন্দর প্যানেল হচ্ছে, যেখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এমপি মন্ত্রী হওয়ার জন্য না, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য কোনো প্যানেল হচ্ছে, সেই প্যানেলের সাথে আমি যুক্ত হব এবং সেইটা না কোনো সরাসরি ছাত্র সংগঠন না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কোন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত না থেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি আসলে ক্যাম্পাসে যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এটাকে কিভাবে দেখছেন? আমি বর্তমানে যেটা দেখছি যে জুলাই আন্দোলনের পর আমরা আসলে যেটা চেয়েছিলাম যে প্রত্যেকটা ছাত্র সংগঠন একে অপরের সাথে আসলে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে থাকবে এবং তারা আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রাইসিসে একই সাথে হচ্ছে বিভিন্ন আলোচনার মাধ্যমে সমাধান করবে। সেইটার আমি ১ বছর পর জুলাইয়ের ১ বছর পর সেটার ঘাটতি দেখতে পাচ্ছি। আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করি যে ছাত্র সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করবে, সাধারণ শিক্ষার্থীদেরকে চাওয়া পাওয়াকে গুরুত্ব দিবে এবং তাদের মধ্যকার বৈরিতা নয়, তাদের মধ্যকার পারস্পরিক সহাবস্থান এবং তাদের মধ্যকার পারস্পরিক আলোচনার ভিত্তিতে যেকোনো সংকট সমাধান করবে। যাতে শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলোকে মানে ট্রমাটাইজ ভাবে না দেখে বরং শিক্ষার্থীদের সহায়ক হিসেবে দেখে বলে আমি মনে করি। একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ, এটাকে কিভাবে দেখেন? আমি মনে করি রাজনীতি করার অধিকার সকলের রয়েছে এবং সেই অধিকারটা আমাদেরকে দিতে হবে। কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনি দেখেছেন যে বিগত সময়গুলোতে ছাত্র রাজনীতির নামে শিক্ষার্থীদের উপর যে দমন, পীড়ন, নিপীড়ন করা হয়েছে, শিক্ষার্থীদেরকে আহত যে করা হয়েছে, সেইটার প্রেক্ষিতে আসলে শিক্ষার্থীরাও একটা ট্রমার মধ্যে আছে। আমার মনে হয় যে ছাত্র সংগঠনগুলোর উচিত যে শিক্ষার্থীদের সাথে বসা, শিক্ষার্থীদের সাথে আলোচনা করা। তারা যে কোন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড করবে না, তারা যে ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে মাধ্যমে শিক্ষার্থীদের ভয়েসটা রেইজ করবে, সেই জায়গাটা আসলে আমি চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে রাজনীতি থাকবে। কিন্তু সেটা যাতে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয়, সেটা যাতে কোনো ক্যাডার ভিত্তিক ছাত্র রাজনীতি না হয়। সেটা যদি সেটা সেটা কোনোভাবেই কোনো ন্যাশনাল দলকে সার্ভ করার মধ্যে না হয়। এটা আমি মনে করি। আর আরেকটা আমি আপনার প্রশ্নের মূল প্রসঙ্গটা বুঝেছি। আপনি হয়তো মানে ছাত্র রাজনীতির ফরমেটটা বা সেটা আসলে কোন ফরমেটে বা কোন পরিসরে থাকবে এটা মনে করি। হল ছাত্র রাজনীতি নিয়ে কথা হচ্ছে বা বিভিন্ন কথা হচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে প্রত্যেকটা সকল ছাত্র সংগঠনের সাথে বসে আলোচনা ভিত্তিতে সমাধান করা, সেইটা একটা দিক এবং সেটাকে আমি সমর্থন করি যে এই আলোচনাটা হোক, আমরা দেখি সেটা কোন ফরমেটে দাঁড়ায়। একই সাথে শুধুমাত্র ছাত্র সংগঠন নয়, বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন জরিপের মাধ্যমে আমরা চাই যে সাধারণ শিক্ষার্থীদের ভয়েসটাও শোনা হোক, যে তারা আসলে কোন একাডেমিক কোন পরিসরে বা হল পরিসরে আসলে কেমন রাজনীতি চায় বা আদৌ রাজনীতি চায় কিনা। কিন্তু রাজনীতি করার অধিকার প্রত্যেকেরই রয়েছে এবং ক্যাম্পাসে রাজনীতি করার অধিকার প্রত্যেককে দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনি যে পদে দাঁড়াচ্ছেন, এই পদে কোনো ছাত্র সংগঠনের কোনো এক ব্যক্তি আসতে পারে বা স্বতন্ত্র অনেকে আসতে পারে বা আপনি যে কথা বলেছেন, আপনি একটা আ বাস রুটের প্রেসিডেন্ট। এরকম আমাদের বেশ কয়েকটা বাস রুট আছে। তাদেরও প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে। তারাও হয়তোবা লড়তে পারে। তো সবার থেকে আপনি নিজেকে আলাদা কেন ভাববেন? সবার থেকে আমি নিজেকে আলাদা করছি এইজন্য যে বর্তমান সময়ে যারা আমার এই পোস্টে হচ্ছে প্রার্থী হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন শিক্ষার্থী, তারা খোঁজখবর নিতে পারবে। আমি তাদের প্রতি আহ্বান জানাবো যে তারা যাতে খোঁজখবর নেয় যে এই পরিবহন সেক্টরে গত ৪ থেকে ৫ বছরে আসলে কে সবচেয়ে বেশি কাজ করেছে, কে সবচেয়ে বেশি ভয়েস রেইজ করেছে কিংবা ব্যক্তি হিসেবে কার জায়গাটা সবচেয়ে বেশি নিরপেক্ষ, কে সকল শিক্ষার্থীর মত এবং পথকে ধারণ করতে পারবে, ধারণ করে কাজ করতে পারবে। আমি চৈতালি বাস রুটের হচ্ছে সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। একই সাথে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো বাস রুট আছে, সকল বাস রুটকে সমন্বিতভাবে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করেছি। আমি বিভিন্ন সময় পরিবহন অফিসে শুধু আমার বাস রুট নয়, অন্যান্য বাস রুটের দাবি দেওয়া নিয়ে গিয়েছি। কিছুদিন আগেও আমি আ উপ-উপাচার্য ম্যামের সাথে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট কাটানোর জন্য বিস্তরভাবে কথা বলেছি এবং একই সাথে আমি সাংবাদিকতা করছি বলে আমার বিভিন্ন জায়গায় হচ্ছে কমিউনিকেশনটা রয়েছে। আমি অ্যাক্টিভিজম করছি বলে হচ্ছে আমি বিভিন্ন মত-পথ কেমন তারা চাচ্ছে সেই জিনিসটা জানতে পারছি। তো এই সার্বিকভাবে আমার যেটা মনে হয় যে আমি একজন প্রার্থী হিসেবে আমার যেই সকল উইং গুলো রয়েছে, সেই সকল উইং হয়তো আ কারো আছে কিনা সেটা আপনারা বিবেচনা করে দেখবেন এবং সেক্ষেত্রে আমার মনে হয় আমি আমার শিক্ষার্থী যারা রয়েছে, ভাই-বোন, আমার সহপাঠী, আমার সিনিয়র জুনিয়র যারা রয়েছে, সকলের সেন্টিমেন্টকে ধারণ করে নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনতে পারবো এবং সেজন্য আমি মনে করি আমি একজন যোগ্য প্রার্থী। বাস সেক্টর নিয়ে আপনার বৃহৎ পরিকল্পনা কি?
বাস সেক্টর নিয়ে আপনি যেটা দেখবেন, প্রথমত হচ্ছে আমাদের বাস সেক্টর নিয়ে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। সেটা ক্যাম্পাসের ভিতরে এবং ক্যাম্পাসের বাইরে। ক্যাম্পাসে আমার যেটা পরিকল্পনা সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় র‍্যান্ডম ভাবে কথা বলি যে রাস্তা আটকিয়ে দিচ্ছি বা বলছি এটা হতে পারবে না, ওটা হতে পারবে না। কিন্তু আমার কাছে এটা মনে হয় প্রশাসনিকভাবে একটা আমাদের নীতিমালা করা উচিত যে আমাদের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন চলাচলের ক্ষেত্রে আসলে সেই রুলস অ্যান্ড রেগুলেশন টা কি হবে? আমরা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় কে একদম মানে বদ্ধ করে যেমন দিতে পারবো না, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একদম ছেড়ে পর্যন্ত দিতে পারবো না যে যেকোনো সময় যেকোনো ধরনের যানবাহন আসবে। বা যেকোনো ধরনের যেকোনো সময় যানবাহন হচ্ছে আ আ নয়েজ ক্রিয়েট করবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন নিয়ে একটি সমন্বিত নীতিমালা তৈরি করা এবং এই নীতিমালাটা যদি বাস্তবায়ন হয় তাহলে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীরা কমফোর্ট ভাবে যাতায়াত করতে পারবে। এটা হচ্ছে ১। আর দ্বিতীয় হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী, আমি আবারও বলছি আপনার বুঝতে হবে যে বেসিকটা যেটা হচ্ছে আপনি তাকে হলে জায়গা দিতে পারছেন না। তার মানে ক্যাম্পাসে আসা এবং ক্যাম্পাসে যাওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিন্তু সেই লায়াবিলিটিটা নিতে হবে। সেই লায়াবিলিটিটা যদি আপনি নিতে হন, আমাদের বাসের প্রচুর সংকট রয়েছে। প্রত্যেকটা বাস রুটে বাসের সংখ্যা বাড়াতে হবে। আমরা নিরাপদ সড়ক আন্দোলন করা প্রজন্ম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে যে দিনের পর দিন ফিটনেসবিহীন যে বাস চলছে, সেটাকে বন্ধ করতে হবে। একই সাথে হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাড়া মানে বিআরটিসি যে ভাড়া বাসগুলো নেয়, সেই টেনডেন্সিটা বন্ধ করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেলফ যে পরিবহন ব্যবস্থা সেটা গড়ে তুলতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিআরটিসি বাস নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করে যাতায়াত করতে পারে, সেই জিনিসটা সেই জিনিসটা করতে হবে এবং একই সাথে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের রেজিস্টার বিল্ডিং এ যে পরিবহন অফিসটা রয়েছে, সেই পরিবহন অফিসের যে আর্থিক যে জবাবদিহিতা সেটাকে নিশ্চিত করতে হবে। একই সাথে পরিবহন অফিসের যে কর্মচারীরা রয়েছে তারা আসলে ঠিকমতো ফাংশন করছে কিনা? তারা যে আমাদের বিভিন্ন ধরনের ক্যাম্পাসের যে পরিবহনগুলো রয়েছে সেগুলোর কি ব্যবস্থাপনা ঠিকমতো করছে কিনা? সেই ব্যাপারগুলো নিয়ে আমি কাজ করব। সোজা কথা হচ্ছে আমার কথা আবাসিক এবং অনাবাসিক প্রত্যেক শিক্ষার্থীদেরকে হচ্ছে ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের বাইরে সিট প্রদান করে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্টের মাধ্যমে সে আবার মানে যাতায়াত সুবিধাটা গড়ে দিতে হবে। এটা হয়তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটার জন্য কিছুদিন সময় লাগবে। বাট স্বল্প মেয়াদী হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন চলাচলের ক্ষেত্রে হচ্ছে শৃঙ্খলা যাতে ফিরে আসে সেটা হচ্ছে নীতিমালা প্রণয়ন করা এবং বাস্তবায়ন করা প্রশাসনের উদ্যোগে সেটা করব এবং একই সাথে অনাবাসিক শিক্ষার্থীদের বাসের সংখ্যা বৃদ্ধি করব এবং বাসের মান বৃদ্ধি করব। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।